আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জালালউদ্দিন, প্রভাষক সমাজবিজ্ঞান। বর্তমান কর্মস্থল হচ্ছে লক্ষ্মীপুর সরকারি কলেজ, পড়াশোনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আর 41তম বিসিএস থেকে বর্তমানে কর্মস্থলে আমি আছি। আর 44তম বিসিএস থেকেও আমি আবার সেম শিক্ষা ক্যাডারে সুপারিশ করতে হয়েছে, যদি এটা আবার রেজাল্ট প্রকাশ করা হবে। আচ্ছা, যাই হোক, তো আজকে আমাদের টপিকটা হলো সমাজবিজ্ঞানের। আর সমাজবিজ্ঞানের জনক হচ্ছে অগাস্ট কোত, এটা আমরা জানি। তো সমাজবিজ্ঞানের জনক কেন অগাস্ট কোতকে বলা হয়? সমাজ নিয়ে অনেক সমাজবিজ্ঞানী বা রাষ্ট্রবিজ্ঞানী আলোচনা করেছেন, তা সত্ত্বেও অগাস্ট কোতকে কেন সমাজবিজ্ঞানের জনক বলা হয়? এটা হলো প্রথম কথা। 2 নম্বর কথা হলো যে অগাস্ট কোতের আগে ইবনে খালদুনকেও কিন্তু সমাজ নিয়ে অনেক আলোচনা করেন। তিনি তার যে আল মুকাদ্দিমা গ্রন্থ, এই গ্রন্থে সমাজ নিয়ে খুব সুন্দর বিস্তীর্ণ আলোচনা করেন। তারপরে অগাস্ট কোতকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। তো এখানে আমরা অগাস্ট কোত থেকে যে প্রশ্নগুলো পরীক্ষাতে বেশিরভাগ সময় আসে, তা হলো কেন অগাস্ট কোতকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। প্রথমত এটা। 2 নম্বর প্রশ্নটা হলো 3 স্টেজ বলতে তুমি কি বোঝো, বা অগাস্ট কোত 3 স্টেজ আসলে কি আলোচনা করেছেন। থার্ড যে প্রশ্নটা হয় সেটা হলো দৃষ্টবাদ বলতে কি বোঝো, বা অগাস্ট কোতের দৃষ্টবাদ আলোচনা করো। তো শুরুতে আমরা দেখি সমাজবিজ্ঞানটা আসলে কাকে বলে। তো অনেকে সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করার পরেও সমাজবিজ্ঞানের সংজ্ঞাটা বলতে পারে না। সমাজবিজ্ঞান হলো সমাজে মানুষের উৎপত্তি, ক্রমবিকাশ, আচার আচরণ, মূল্যবোধ, চিন্তা ভাবনা, পরিবার, তারপরে হচ্ছে বিবাহ, এই সমস্ত বিষয় নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় সেটাই হলো সমাজবিজ্ঞান। তো সমাজবিজ্ঞানের জনক হচ্ছেন অগাস্ট কোত। তাই উনি কিভাবে সমাজটাকে দেখেছেন, এমন কি ছিল যা সত্ত্বে তাকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়, এটা আজকে আমরা দেখব। তো অগাস্ট কোত মূলত জন্মগ্রহণ করেন ফ্রান্সে। তিনি ফ্রান্সে জন্মগ্রহণ করেন। আর ফ্রান্সের যে ফরাসি বিপ্লব আমরা জানি, সমাজবিজ্ঞান উদ্ভবের পিছনে আর অগাস্ট কোতের সমাজ বিষয় যে চিন্তা ভাবনা, এইগুলোতে বিশাল বড় একটা প্রভাব পড়েছিল এই ফরাসি বিপ্লব। কারণ ফরাসি বিপ্লবের পরে সমাজে অনেক বিশৃঙ্খলা দেখা দেয়, আর তিনি ওই বিষয়গুলোকে বিজ্ঞানসম্মত উপায়ে দৃষ্টিবাদী চিন্তা ভাবনা দিয়ে আলোচনা করেছিলেন, বিধায় মূলত তাকে সমাজবিজ্ঞান বলা হয়। আচ্ছা, তো আমরা দেখি শুরুতে যে 3 স্টেজ আসলে কি। 3টা স্তর তিনি পুরো সমাজটাকে 3টা ভাগে ভাগ করেছেন, মানে আদিম, মধ্য আর আধুনিক বা বর্তমান সময়টা। তো আদিম স্তর বা শুরুর স্তরটা বলার আগে আচ্ছা 2টা কথা বলে নেই। সেটা হলো তার অনেকগুলো বই আছে, 3-4টা বই আছে। বইগুলোর মধ্যে তিনি সোশিওলজি শব্দটা প্রথম যে ব্যবহার করেন, সোশিওলজি শব্দের আগে ছিল সোশ্যাল ফিজিক্স ছিল প্রথমে। তারপরে 1839 সালে তিনি সমাজবিজ্ঞান বা সোশিওলজি শব্দটি ব্যবহার করেন তার গ্রন্থে। তাহলে এখানে আমরা দেখবো এখন যে 3 স্টেজটা কি। 3 স্টেজের মধ্যে প্রথমে আছে ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তর। ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তরে বা প্রাচীন যুগে সবকিছু বিচার করা হতো ধর্ম দিয়ে। মানুষের মধ্যে মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা খুব বেশি ছিল, আর সবকিছু বিচার করা হতো ধর্মকেন্দ্রিক। মানুষের মধ্যে যুক্তিবাদী বিষয়গুলো ছিল না, বা এই ধরনের চিন্তা ভাবনাও ছিল না। তাদের সবকিছু বিচার করে ধর্ম দিয়ে। আবার এই স্তরটাকে 3টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সর্বপ্রাণবাদী স্তর, বহু দেববাদী স্তর, আর একটা হচ্ছে একেশ্বরবাদ। তো ধর্মতাত্ত্বিক স্তরটা বললাম, তা হলো মানুষের মধ্যে ছিল না কোনো শান্তি, সবাই একটা গোত্রের সাথে আরেকটা গোত্রের সবসময় যুদ্ধে লেগে থাকে, আর সবকিছু বিচার হতো ধর্ম দিয়ে। এই স্তরটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা সর্বপ্রাণবাদী স্তর। সর্বপ্রাণবাদী স্তর মানে হলো বস্তু, যত প্রকার বস্তু সবগুলোর মধ্যে কি প্রাণের অস্তিত্ব খুঁজে পেত তারা, ওই সমাজের মানুষ। তাদের মধ্যে প্রথমে বলেছি কোনো যুক্তিকতা ছিল না, সর্বপ্রাণবাদী স্তর। একটা উদাহরণস্বরূপ বলি, যেমন প্রাচীন যুগে বা আরো আগে ওই সময়টাতে মানুষের মধ্যে যে বিশ্বাসগুলো ছিল সর্বপ্রাণবাদ। উদাহরণস্বরূপ বলি, আমরা দেখি বা আমাদের এখন এরকম কিছু কুসংস্কার বা কিছু অন্ধবিশ্বাস আছে যে আমরা দেখি যে হঠাৎ করে একটা সাপের কামড়ে মানুষ মারা গেল, তখন প্রাচীন যুগে মানুষ কি করতো, যদি একটা সাপের কামড়ে মানুষ মারা যেত, তারা মনে করতো ওই সাপটা কি ভগবান বা সৃষ্টিকর্তা, কারণ তার নিশ্চয়ই ঐশ্বরিক ক্ষমতা আছে, কারণ সে একটা মানুষকে কামড় দিয়ে মেরে ফেলতে পারছে। তারা সাপকে পূজা করা শুরু করলো। বড় বড় গাছকে মানুষ পূজা করা শুরু, পানির স্তর থাকাতে দেবতা মনে করতো। তারপরে ধরো তোমার এই ধরনের কুসংস্কার
কোনো যুক্তিকতা ছিল না, কোনো সায়েন্স ছিল না, কোনো বাস্তবতা, অভিজ্ঞতা বা পর্যবেক্ষণ কিছুই ছিল না এই স্তরের মানুষের মধ্যে। তারপরে তোমার কি বহু প্রাণবাদী স্তর, পরে বহু দেবতা, মানে বহু একক একক কোনো সৃষ্টিকর্তা না, তারা বহু দেবতাকে বিশ্বাস করতো, একাধিক স্রষ্টা আছে বলে ধরনের বিশ্বাস ছিল তাদের মধ্যে। পরে আসছে একসঙ্গে আস্তে আস্তে মানুষের মধ্যে কিছুটা পরিবর্তন আসছে। শুরুতে তো ছিল এক ধরনের, পরে সময়ের বিবর্তনে মানুষের মধ্যে কি আসলো, একটু পরিবর্তন। আর পরিবর্তনে কি আসলো, একশ্বরবাদী স্তর। প্রথম তো বহু দেবতাকে বিশ্বাস করতো, ধীরে ধীরে মানুষ বহু দেবতা না, একজন সৃষ্টি করতো। তখন মানুষের মধ্যে একটু যৌক্তিকতা আসলে এই যে বহু দেবতা না, একজন সৃষ্টিকর্তা কর্তৃক বিশ্ব পরিচালিত হচ্ছে, এই চিন্তাটা মানুষের মধ্যে আসছে। এটাই ছিল মূলত ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তর। এখানে শুরুতেই বলেছিলাম এই স্তরে মানুষের মধ্যে কি ছিল, ফ্যাসাদ ছিল বেশি, সবকিছু ধর্ম দিয়ে বিচার করতো। তারপরে মানুষের মধ্যে কিছু পরিবর্তন আসে, সে পরিবর্তনের আরেকটা অংশ হলো অধিবিদ্যা সম্বন্ধী স্তর বা মধ্যযুগ। এই স্তরে এসে মানুষ কিছুটা যৌক্তিক হয়, তারা বিজ্ঞানে কিছুটা ছোঁয়া পায়, যার ফলে তাদের মধ্যে ওই একাধিক দেবতা বা বহু প্রাণবাদী স্তর বা ধর্ম দিয়ে সবকিছু বিচার করা মানুষ পরিহার করতে শুরু করে। সেটা ছিল অধিবিদ্যা সম্বন্ধী স্তর। সর্বশেষ স্তরটা হলো দৃষ্টবাদী স্তর। দৃষ্টবাদী স্তরটা হলো আধুনিক যুগ বা দৃষ্টবাদের মূল কথাটা কি। যদি আমরা বলি যে আসলে দৃষ্টবাদ জিনিসটা কি, দৃষ্টবাদ বিষয়টা হলো, দৃষ্টবাদ হলো বাস্তব, দৃষ্টবাদ হলো বিজ্ঞানসম্মত, দৃষ্টবাদ হলো যৌক্তিক, দৃষ্টবাদ হলো পর্যবেক্ষণমূলক, দৃষ্টবাদ হলো অভিজ্ঞতাপূর্ণ, দৃষ্টবাদ। এই হলো দৃষ্টবাদ। দৃষ্টবাদ কি হইতে হবে, বাস্তবসম্মত হইতে হবে, দৃষ্টবাদ অভিজ্ঞতা পূর্ণ হইতে হবে, দৃষ্টবাদ বিজ্ঞানসম্মত হইতে হবে, যৌক্তিক হইতে হবে, পর্যবেক্ষণ হইতে হবে। আমি যখন সমাজের কোনো প্রবঞ্চ বা কোনো ঘটনার কথা বলি, এখন আমি যদি মানে আইডিয়ার উপর কোনো কথা বলে এটা কার্যকর হবে না, সেটা অবশ্যই বাস্তবসম্মত হইতে হবে। উদাহরণস্বরূপ ধরো আমি যদি আজকে বলি যে আমি ক্যান্সারের টিকা আবিষ্কার করেছি, তাহলে তুমি কি করবা? তাহলে আমি যদি এখন ফেসবুকে আপলোড করি যে আমি সমাজবিজ্ঞানী হয়েও ক্যান্সার টিকা আবিষ্কার, এইভাবে যদি একটা নিউজ হয়, তাহলে সবাই আমাকে কি বলবে, ডাকবে, ডেকে বলবে যে আপনি যে ক্যান্সার টিকা আবিষ্কার করেছেন, এটা ফর্মুলা কি, কিভাবে কাজ করবে, এটা বাস্তব কিনা, এটা বিজ্ঞানসম্মত কিনা, এটা যৌক্তিক কিনা। আমি যদি বলি যার ক্যান্সার হয়েছে সে আমার কাছে আসবে, আশা করি আমি একটা ফু দিব, সে ভালো হয়ে যাবে, এটা কি কেউ মানবে? মানবে না। এটা বাস্তবসম্মত না, এটা বিজ্ঞানের ভিত্তিও নাই। তাহলে ওইটা দৃষ্টবাদ না। দৃষ্টবাদ হইতে হলে এই বিষয়গুলো থাকতে হবে, পর্যবেক্ষণমূলক হইতে হবে, বাস্তবসম্মত হইতে হবে, অভিজ্ঞতাপূর্ণ হইতে হবে, যৌক্তিক হইতে হবে। আমি যাই বলি না কেন, এটা যৌক্তিক হইতে হবে। ঠিক তেমনি অগাস্ট দেখিয়েছেন যে সমাজে যে বিভিন্ন ঘটনা আছে, যে আমরা প্রথমে বলেছিলাম ধর্ম সম্বন্ধী স্তর, ওই স্তর মানুষ কি করতো, এলোমেলো বিশ্বাস করতো, সবকিছু দেবতা কেন্দ্রিক মনে করতো। কিন্তু এই স্তরে এসে মানুষের মধ্যে যে পরিবর্তনটা আসছে, যে না আইডিয়া করে কিছু বললেই হবে না, সেটা এইগুলো হইতে হবে, এরকম হইতে হবে। যদি সামাজিক ঘটনাগুলো এরকম পূর্ণ হয়, সেটা হলো দৃষ্টবাদ, অর্থাৎ বাস্তব, যৌক্তিক, অভিজ্ঞতাপূর্ণ হইতে হবে। তো আমাদের সমাজে তো অনেক ঘটনাই ঘটতেছে, প্রতিনিয়ত ঘটতেছে। এগুলো আমরা যখন অ্যানালিসিস করবো, আমরা যখন বিচার করবো, আমরা দেখবো আসলে এই ঘটনাগুলো কতটুকু বাস্তবসম্মত বা সত্য কিনা। এই অ্যানালিসিস থেকেই মূলত তিনি সমাজবিজ্ঞান জনক হয়েছেন, বা প্রবঞ্চগুলো, সামাজিক প্রবঞ্চগুলোকে তিনি এই ফরম্যাটে চিন্তা করেছেন, বিরাট সমাজবিজ্ঞানের জনক বলা হয়। আর যদি দৃষ্টবাদ আসে, তাহলে অবশ্যই তোমাদেরকে এই বিষয়গুলো লিখতে হবে, যে অভিজ্ঞতাপূর্ণ, বাস্তব, যৌক্তিক, পর্যবেক্ষণমূলক হচ্ছে সমাজবিজ্ঞান। তাহলে ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে এসে দেখা হবে। আসসালামু আলাইকুম।